সেন্টার অফ মাস অফ টু মাস সিস্টেম, দুটো মাস রয়েছে বা টু পার্টিকেল সিস্টেম, একই কথা। ধরো দুটো পার্টিকেল এখানে আছে এইভাবে, এটার ভর m1, এটার ভর m2। তাহলে এদের সেন্টার অফ মাস কোথাও একটা রয়েছে এখন। এবার বাইরে থেকে কোনো ফোর্স এদের উপর ধরো দেয়া হলো না, দেয়া না হওয়ার ফলে ওরা নিজেদের উপর কোনো বিকর্ষণ বল বা কিছু যা কিছু হতে পারে, তাদের জন্য ওরা একে অপর থেকে কিছুটা দূরে চলে গেছে এখন। ঠিক আছে, তাহলে এখন সেন্টার অফ মাস কোথাও আছে। যদি আমরা ভূমির সাপেক্ষে দেখি, যদি এখানটায় থাকে সেন্টার অফ মাস, এইটা না একে নিচে আঁকলে বেটার হবে। যদি ভূমির সাপেক্ষে দেখি, ধরো সেন্টার অফ মাসটা এরকম জায়গায় রয়েছে, তাহলে দেখা যাবে ভূমির সাপেক্ষে যদি দেখি গ্রাউন্ডের সাপেক্ষে, তাহলে সেন্টার অফ মাসের পজিশন চেঞ্জ হবে না, এই আর এই ধরো এরকম জায়গায় চলে গেছে সেক্ষেত্রে। তাহলে এখন এর থেকে এই যে ডিস্টেন্স, এটা যদি x1 হয়, এটা 2 ধরেছিলাম, ওটা x2 যদি হয়, হ্যাঁ, আর এটা যদি x1 হয়, প্রথমে সেন্টার অফ মাস এখানে ছিল, এবার বাইরে থেকে কোনো ফোর্স অ্যাক্ট হয়নি এদের উপরে, কিন্তু ওরা নিজেদের বিকর্ষণ বলের জন্যে দেখা যাচ্ছে দূরে সরে যাচ্ছে একে অপর থেকে। তাহলে দেখা যাবে সেন্টার অফ মাস তার পজিশন চেঞ্জ করবে না। তাহলে সেক্ষেত্রে যেটা হবে, এটা m1, এটা যদি m2 হয়, তাহলে আমরা জানি সেন্টার অফ মাসের সাপেক্ষে বলের ভরের ভ্রামকগুলির সমষ্টি কি শূন্য হয়, তাই তো। তাহলে এই যে করেছিলাম আগের দিন, সাম ওভার mi ri ভেক্টর ইকুয়াল টু 0 হয়। তাহলে এখানে r1 যদি করি সেটা একটা প্লাস হবে, r2 করলে প্লাস হবে, r1 করলে মাইনাস হবে, যাতে কিনা m1 x1 এই গুণফলটা m2 x2 এর সাথে সমান হয়। কারণ একটা বিয়োগ একটা বীজগাণিতিক সাইন, একটা নেগেটিভ হবে, একটা পজিটিভ হবে, তাহলে তাদের যোগফল যেন টোটাল শূন্য হয়, তার মানে এটার সাথে ওটা সমান হয়। এইটা দিয়ে কিন্তু অঙ্ক পরীক্ষাতে দেয়। একটা আমরা এক্সাম্পল দেখবো, দেখো এইটা হলো ছিল, এই কোশ্চেনটা খেয়াল করো। এই ধরো একটা, আমার কাছে একটা নৌকা আছে, এই নৌকার এক প্রান্তে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, এই যে এই প্রান্তে এই ব্যক্তি দাঁড়িয়ে। তাহলে সেন্টার অফ মাস এই দুজনের, নৌকার ভর হচ্ছে ক্যাপিটাল এম, এর ভর স্মল এম বললাম। এই দুটো সিস্টেমে সেন্টার অফ মাস কোন দিকে শিফট করবে, এটা সুষম নৌকা, তার মানে কি একই রকম ভরের ডিস্ট্রিবিউশন। তাহলে এর সেন্টার অফ মাস এই মাঝখানে থাকা উচিত, আর এর যেহেতু ভর আছে তাহলে অ্যাকচুয়ালি এইদিকে শিফট করে থাকা উচিত সেন্টার অফ মাস। তাহলে এইটা সেন্টার অফ মাস। তাহলে এখন ওই ব্যক্তি যদি নৌকার উপর থেকে এদিকে চলে আসে, তাহলে বাইরে থেকে তো কোনো ফোর্স অ্যাক্ট হয়নি, তাহলে সেন্টার অফ মাসকে ভূমি সাপেক্ষে একই জায়গায় থাকতে হবে। এই এখানে যদি থাকতে হয় সেন্টার অফ মাসকে, তাহলে এখন ব্যক্তি যদি এ পাশে আসে, তাহলে এই পুরো সিস্টেমে সেন্টার অফ মাস এদিকে সরে আসবে। তাহলে এখন দেখো এরকম একটা সিস্টেম দাঁড়াবে। ভূমি মানে গ্রাউন্ড সাপেক্ষে, হ্যাঁ হ্যাঁ, মানুষের সাপেক্ষে তো চেঞ্জ হবেই। মানুষের দিকে সরেছিল এদিকে, এখন ও যদি এ পাশে আসে, এ পাশে সরে আসবে না। এই দেখো এই সেন্টার অফ মাস এদিকে চলে এলো। তাহলে এবার আমাকে বের করতে হবে যে এই নৌকা কত সরেছে, বা ব্যক্তি বা নৌকার সরণটা কতটা, সেটা বের করতে হবে। ব্যক্তি তো সরেছে কি এর সাপেক্ষে টোটাল ক্যাপিটাল এল, তাই না? ভালো করে বোঝো, এইটি যদি ক্যাপিটাল এল হয়, মানে এই নৌকার দৈর্ঘ্যের কথা বলছি, নৌকার দৈর্ঘ্য যদি ক্যাপিটাল এল হয়, মাস ক্যাপিটাল এম ধরেছি, তাহলে ব্যক্তি এপাশ থেকে এপাশে গেছে নৌকার উপরে, তাই ব্যক্তি সরণ কত নৌকা সাপেক্ষে ক্যাপিটাল এল। আসছি, আমি নৌকা সাপেক্ষে বলেছি, ভূমি সাপেক্ষে বলিনি। নৌকার উপর তো এলই গেছে, ক্যাপিটাল এলই, তাহলে ভূমি সাপেক্ষে দেখবো আমি। তাহলে এইটা যদি ক্যাপিটাল এল হয়, আবার নৌকা কিছুটা সরে এসছে এদিকে। আচ্ছা, নৌকা ধরো ছিল এই পজিশনে, এখন এখানে এসে, তাহলে এইটুকুনি এক্স ধরে নাও। এই যে নৌকা ছিল এই, তাহলে এখন এসেছে এখানে, তাহলে এইটুকু এক্স ধরে নাও। নৌকা সরেছে এক্স, সরতে তো হবেই নৌকাকে, নাহলে সেন্টার অফ মাস থাকবে না। তাহলে এই ব্যক্তি ভূমি সাপেক্ষে তাহলে কতটা সরেছে, ভালো করে খেয়াল করো। ব্যক্তি এসেছে হচ্ছে এতটা, আবার ব্যক্তি সরে এসছে এতটা,
তাহলে এল এসেছে, আবার এক্স সামনে সরে গেছে, এল মাইনাস এক্স। ব্যক্তি সরণ এল মাইনাস এক্স, নৌকার এক্স। তাহলে টু বডি সিস্টেম, এই ফর্মুলা ইউজ করতে পারি। তাহলে দেখো স্মল এম ইনটু, মানে ব্যক্তির যদি এইটুকুনি তুমি ভাবো, এই যে এইটুকুনি, তাহলে সেটা হবে এল মাইনাস এক্স, এই যে ব্যক্তির সরণ। তাহলে এম ইন্টু এল মাইনাস এক্স সমান সমান ক্যাপিটাল এম ইন্টু এক্স। এখান থেকে এক্স ক্যালকুলেট করো। এই বের করতে পারো, এটা কি নৌকার সরণ, তো এখানে বেগ হিসেবে তুমি মাথায় রাখতে পারো ভি অফ, ধরো এটা বোট বললাম, সমান সমান। এবার মাথায় রাখবা কি, এটা হচ্ছে নৌকার সরণ, আর এখানে এসেছে কি, এখানে এসছে হচ্ছে ব্যক্তির বেগ ইন্টু ব্যক্তির সরণ বাই দুজনের টোটাল ভর। ব্যক্তির ভূমি সাপেক্ষে সরণ নয়, ব্যক্তির বোট সাপেক্ষে সরণ, বোট সাপেক্ষে সরণ। বেগের ক্ষেত্রে সেম অ্যাপ্লিকেশন, জাস্ট ডেরিভেটিভ করতে হবে একবার। তাহলে স্মল এম ইন্টু এটাকে ভি অফ পার্সেন্ট করে দাও বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম। কিন্তু এটা মাথায় রাখবো, এই যে পার্সেন্টের যে বেগটা, এটা কিন্তু বোট সাপেক্ষে। তাহলে ভিপি সমান সমান লিখে রাখো স্পিড অফ বা ভেলোসিটি অফ পার্সন উইথ রেসপেক্ট টু বোট। কোশ্চেন দেখো, এই একটা ভর আছে m1 আর এটা m2, এদের সেন্টার অফ মাস m1 থেকে ধরো x1 দূরে আছে, এটা x1 দূরে আর এটা x2 দূরে, টোটাল ডিস্টেন্স হচ্ছে l। আমাকে বের করতে হবে, হ্যাঁ টোটাল ডিস্টেন্স l, x1 কে আর x2 কে l এর মাধ্যমে প্রকাশ করতে হবে, এবং এটা খুব ইম্পর্টেন্ট, আমার মোমেন্ট অফ ইনার্শিয়া করার সময় কাজে লাগবে। তো দেখে নাও, এটা টু বডি সিস্টেম, তো তাহলে m1 x1 ইকুয়াল টু m2 x2। হলো, আর এখান থেকে x1 প্লাস x2 ইকুয়াল টু l, তাহলে দুটো ইকুয়েশন যা সলভ করলে হয়ে যাবে। তাহলে এখান থেকে x1 প্লাস x2 এর জায়গায় বসাতে পারি m1 বাই m2 ইন্টু x1 ইকুয়াল টু l, m2 l বাই m1 প্লাস m2 আর x2 ইকুয়াল টু ওই আগের দিন যেটা আমরা করলাম আর সেন্টার অফ মাস বের করার ফর্মুলা, তাতে অ্যাপ্লাই করলে তাতে করলে হবে। হ্যাঁ তাও হবে। এক লাইনে হবে। এই যে x1 ইকুয়াল টু m2l বাই m1 প্লাস m2, ওই m1 এর পজিশনটাকে তুমি টর্কের আর এক নামই বলা হয় মোমেন্ট অফ ফোর্স। তো আগের দিন আমরা যে মোমেন্ট অফ ফোর্সটা পড়েছিলাম, ওখান থেকে টর্কটা বলা যেত, কিন্তু এখানে একটু ভেক্টরিক্যালি বলবো জিনিসগুলো। তাই ধরো এই একটা বডি, এবং সেটা এই অক্ষের সাপেক্ষে ঘুরতে পারে, এটাকে আমরা বলছি অ্যাক্সিস অফ রোটেশন, AOR। তাহলে এই বডিটার উপরে আমি এখন এরকম কোনো একটা বিন্দুতে ধরো একটা ফোর্স দিলাম, F ফোর্স দিলাম, F ফোর্স দিলাম এই, আর এইটা হচ্ছে R ভেক্টর, এটা হচ্ছে R ভেক্টর। তাহলে আমি যদি তোমাকে বলি এই F ফোর্সটাকে যদি আমি দুটো লম্ব উপাংশে ভেঙে দিই, এই Fটাকে, এটা তো ভেক্টর একটা, তাকে এই বিন্দুকে আদি বিন্দু করে আঁকলাম, তাহলে এটা F ভেক্টর, ওটা F ভেক্টর, এটাকে থিটা হলে এটা F ভেক্টর, তাকে আমি এই রেখা বরাবর একটা উপাংশে ভাঙছি, আর এই রেখার সাথে লম্ব দিক বরাবর একটা উপাংশে ভাঙছি, এই বরাবর। বুঝতে পারছি? এই তলে আছে কিন্তু এটা, তাহলে এটা থিটা হলে এটাও থিটা, তাহলে এটা হবে F cos থিটা, এটা হবে F, যেখানে F sin থিটা আর এই R এটা একে অপরের সাথে লম্ব, আর এই R ভেক্টর আর F cos থিটা এটা একে অপরের প্যারালাল পুরো, মানে আর যে রেখাতে আছে F cos থিটা সেই রেখাতে আছে, আর F sin থিটার সাথে আর লম্ব আছে। তাহলে আমি যদি বলি এখন তো আর আমার কাছে F নেই,
আমার কাছে আছে হচ্ছে এফ কস থিটা এফ সাইন থিটা। তাহলে এইটার ঘূর্ণনের জন্য দায়ী কে? এই যে ঘূর্ণনটা হবে তার জন্য দায়ী কে? এফ কস থিটা না এফ সাইন থিটা? এফ সাইন থিটা দায়ী। তার মানে এফ সাইন থিটাই ঘূর্ণনের জন্য দায়ী। অ্যাকচুয়ালি নট অনলি এফ সাইন থিটা, এই আর এর দূরত্ব যত বেশি হবে আর এফ সাইন থিটা এই দুজন মিলে ওকে ঘোরাবে। তাহলে এফ সাইন থিটার ফোর্সের যে মোমেন্ট সেটা কী হবে? এফ সাইন থিটা ইন্টু আর। আর এফ কস থিটার মোমেন্ট হবে কি? 0, কারণ এফ কস থিটা আর একই মুখী তো, ওই বিন্দুগামী। এই যে এটা যদি ও বিন্দু হয় তাহলে এফ কস থিটার লাইন অফ অ্যাকশন ও বিন্দুগামী, আর এফ সাইন থিটার লাইন অফ অ্যাকশন ও বিন্দু থেকে আর দূরে অবস্থিত, লম্ব দূরত্ব। তাহলে এফ সাইন থিটার মোমেন্ট হচ্ছে এফ সাইন থিটা ইন্টু আর, ওটাই হচ্ছে টর্ক ও বিন্দু সাপেক্ষে বা এই অ্যাক্সিস অফ রোটেশন সাপেক্ষে, যেটা ওই মোমেন্ট অফ ফোর্স আমরা বলেছি। তাহলে সেটা এবার লিখবো, টর্ককে টাউ দিয়ে প্রকাশ করবো। তাহলে টাউ হলো এফ সাইন থিটা ইন্টু আর, এই ঠিক আছে। এবার লেখো ভেক্টর ফর্ম। ভেক্টর ফর্মটা হচ্ছে টাউ ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর ক্রস এফ ভেক্টর। কেন দেখো আমি একটু বোঝাই। টাউ হচ্ছে অ্যাক্সিয়াল ভেক্টর, যত অ্যাক্সিয়াল ভেক্টর আছে সবারই ডিরেকশন অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণনের উপরে, ক্লকওয়াইজই নিচে। তাহলে এখানে আমি যে ফোর্সটা দিয়েছি তাতে এই বডিটার ক্লকওয়াইজ ঘূর্ণন হবে না অ্যান্টি ক্লকওয়াইজ? নিশ্চয়ই অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো এফ সাইন থিটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করি, তাহলে টাওয়ের ডিরেকশন উপরের দিকে হবে। এবং আর ক্রস এফ করলে এই যে আর, এটা তো আর বলো, এই যে আর ভেক্টর এটা মানে এটা আর, তাহলে আর ক্রস এফ করলে উপরেই হচ্ছে, এফ ক্রস আর নিচে, তাহলে টাও হচ্ছে আর ক্রস এফ। এখানে যে আলোচনাগুলো এরপরে অ্যাঙ্গুলার মোমেন্টাম করবো একই রকম আলোচনা সব। তাহলে এখান থেকে তোমার কিন্তু নর্মাল কম্পোনেন্টে আর দিতে পারে, মানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এফকে দিতে পারে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দিয়ে তোমাকে কোশ্চেন দিতে পারে। তোমাকে ক্রস গুণফল করা জানতে হবে এবং পরীক্ষায় আসে খুব। এইবারে তুমি মাথায় রাখবে কি কীভাবে ঘুরিয়ে কোশ্চেনগুলো দেয়। দেখো এই আরটা হচ্ছে, আর ভেক্টরটা হচ্ছে যে বিন্দুতে ফোর্স অ্যাক্ট হচ্ছে সেই বিন্দুর পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু যে বিন্দুর সাপেক্ষে টর্ক ক্যালকুলেট করছি সেটা। তাহলে এইটাকে একটু মাথায় রাখতে হবে। আর ভেক্টর হচ্ছে, লেখো পজিশন ভেক্টর অফ দ্যাট পয়েন্ট অন হুইচ, লেখো আমি বলছি। এই কোশ্চেনটা দেখো বলছে ফাইন্ড মোমেন্ট অফ ফোর্স, এফ বলে দিয়েছে এই ফোর্সটা যেটা অ্যাপ্লাই হচ্ছে এখানে অ্যাবাউট এটা, এরকম বলে দেবে। আমি একটু হিন্ট দিয়ে দিচ্ছি। দেখো অরিজিন হচ্ছে আমার এটা, ও ফোর্স এখানে অ্যাক্ট হচ্ছে, এই বিন্দুতে ফোর্স অ্যাক্ট হচ্ছে, এই যে ফোর্স এই বিন্দুতে অ্যাক্ট হচ্ছে, এটা এফ ভেক্টর। আর এই 2 - 2 এটা ধরো, এই বিন্দুটা ধরো। তাহলে আমার এর সাপেক্ষে টর্ক বের করতে হবে, অরিজিন সাপেক্ষে নয়। তাহলে আমি বলেছি আর এই বিন্দুটা দেয়া আছে 2, না এইটা দেওয়া আছে 2 0 -3, এটা দেয়া, আর এটা হচ্ছে 2 -2 -2। তাহলে এই বিন্দুর সাপেক্ষে বলেছি, তাহলে এইখান থেকে আমার পজিশন ভেক্টর লাগবে। এটা আমি বলেছি তোমাকে যে বিন্দুর সাপেক্ষে টর্ক ক্যালকুলেট করতে হবে সেই বিন্দু থেকে ফোর্স যেখানে অ্যাপ্লাই হচ্ছে সেই বিন্দু পর্যন্ত আর ভেক্টরটা হবে। তাহলে ট্রায়াঙ্গেল ল খাটিয়ে সঙ্গে সঙ্গে আগে এই ভেক্টরটা বের করো, করে আর ভেক্টর বের করে নাও, আর এফ দেওয়া আছে তারপরে আর ক্রস এফ করো। নেক্সট হচ্ছে কাপল। কাপলের ক্ষেত্রে দুটো একই মানের ফোর্স বিপরীত মুখে কিন্তু লাইন অফ অ্যাকশন যাদের আলাদা এরকম অ্যাক্ট হবে। তাহলে কাপল হচ্ছে টু ফোর্সেস অফ সেম ম্যাগনিটিউড হ্যাভিং, আচ্ছা সেম ম্যাগনিটিউড অ্যান্ড অপোজিট বিপরীতমুখী, হ্যাভিং ডিফারেন্ট লাইন অফ অ্যাকশন, ঠিক আছে, লাইন অফ অ্যাকশনটা আলাদা এর। এই দেখতে পাচ্ছি এই লাইন অফ অ্যাকশন হচ্ছে এই বরাবর, এই লাইন অফ অ্যাকশন এই বরাবর, এইটা হচ্ছে তোমার কাপল, এটাকে বলা হয় কাপল। আচ্ছা এই কেসগুলো এবার দেখো তো, একটা বডি আমার কাছে আছে, এই বডিটা আছে, এই বডিটার উপরে এদিক থেকে এফ কাজ করছে, এদিক থেকে এফ কাজ করছে, আমি শুধু ফোর্সের মানটা লিখছি। তাই এই বডিটার ট্রান্সলেশনাল কোনো গতি হবে? আনসার না। রোটেশনাল কোনো গতি হবে? আনসার না।
দেখো আমি যদি এই কাপল দুটোর টোটাল মোমেন্ট অফ ফোর্স বের করি, কোনো একটা বিন্দু সাপেক্ষে যদি করি, এই বিন্দু সাপেক্ষে যদি টোটাল মোমেন্ট অফ ফোর্স বের করি, তাহলে এইটুকু হচ্ছে লম্ব দূরত্ব, এটা ও বললাম, এই বিন্দুটাকে বললাম এ, আর এইটাকে বাড়িয়ে দিলাম, এটাকে বললাম বি বিন্দু। তাহলে টোটাল মোমেন্ট অফ ফোর্স সেটা হবে হচ্ছে এইটুকু, এটার জন্য হবে ও এ ইন্টু এফ, তাই না, ও এ ইন্টু এফ, এবং সেটা ঘোরাচ্ছে কোন থেকে, অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে। হ্যাঁ, আর এইটা ও বি ইন্টু এফ, তাই না, ঘোরাচ্ছে কোন দিকে, ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, তাহলে এটা হবে নেগেটিভ। তাহলে টোটাল মোমেন্ট অফ ফোর্স, না এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, তাই না বলো, দুটোই অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, তাহলে দুটোই পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে যদি আমি দেখি এই বিন্দু সাপেক্ষে ধরো, তাহলে এর দুটো তো লাইন অফ অ্যাকশন একই, তাহলে এখানে এফ নেট কত, এফ নেট হচ্ছে এফ নেট 0। এবং এক্ষেত্রে যদি তুমি টর্ক ক্যালকুলেশন করো, তাহলে দেখবা এর রোটেশনাল কোনো গতি এর হবে না, কারণ একই এদের লাইন অফ অ্যাকশন একই বিন্দু দিয়ে, তাহলে এক্ষেত্রে রোটেশনালও হবে না, তাহলে আর কমা টি দুটোই হবে না আর কি, দুটোই রেস্ট্রিক্টেড হবে এখানে। কিন্তু এইটা যদি তোমার এরকম থাকতো, লাইন অফ অ্যাকশন কিছুটা চেঞ্জ করে দিয়েছে, তাহলে এখানে এটাও এফ এটাও এফ, তাহলে এই ক্ষেত্রে রোটেশনটা হতো, ট্রান্সলেশনটা হতো না। এরকমভাবে কোশ্চেন কিন্তু দিতে পারে, এরকম ছবি দিয়ে দিতে পারে, খুব সিম্পল কোশ্চেন। এটা F1 এটা F2, আলাদা আলাদা ফোর্সের মান, এটা F1 এটা F2, তাহলে এটা দেখো ট্রান্সলেশনও হবে রোটেশনও হবে, কারণ এফ নেট তো নট ইকুয়াল টু 0, তাহলে ট্রান্সলেশনও হবে, এটা রোটেশনও হবে, ঠিক আছে। আবার এইটাকে যদি আমি লাইন অফ অ্যাকশন সেম করে দিই, লাইন অফ সেম করে দাও, তাহলে এটা F1 করো এটা F2 করো, তাহলে এটা ট্রান্সলেশনটা হবে, রোটেশনটা হবে না। এই তাহলে লাইন অফ অ্যাকশনকে আলাদা থাকতে হবে ফোর্সে, তাহলে রোটেশনটা সম্ভব। টর্কের যদি আমরা মান বলি, মানে ম্যাগনিটিউড অফ টর্ক, সেটা হচ্ছে অ্যালজেব্রিক সাম অফ টোটাল মোমেন্টস অফ ফোর্সেস। এইবারে তুমি হেডিং করো নিউটন সেকেন্ড ল ইন রোটেশনাল মেকানিক্স। এটা অ্যাক্সিস অফ রোটেশন এই বডিটার, আর এই বডিটা ধরো এম মাসের বডি, বিস্তৃত একটা অবজেক্ট। একটা জিনিস বোঝবার আছে এখানে, যে রোটেশনাল মোশন আর সার্কুলার মোশন এই দুয়ের মধ্যে তফাৎ কোথায়। দেখো এই যে বিস্তৃত বডিটা, তার মধ্যে থেকে যা কোনো অক্ষ সাপেক্ষে ঘুরছে, হতে পারে এইখানে থাকা কোনো অক্ষ সাপেক্ষে ঘুরতে পারে, হতে পারে। এটা অনেক ছোট ছোট কণা দিয়ে তৈরি, তাই না, অনেক ছোট ছোট কণা। তাহলে আমি যদি এই ছোট ছোট কণাগুলোর গতিগুলো দেখি, তাহলে এই কণাটা ওই অ্যাক্সিস সাপেক্ষে একটা নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে, সেটা ধরো R1 ব্যাসার্ধের বৃত্তপথ, এটা R1 ব্যাসার্ধের বৃত্তপথ, M1 ভরের কণা। এই যে বডিটা সে R2 ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে এরকম, এই যে কণাটা সেটা R3 ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে এরকম, ওটা R4। তাহলে এই কণাগুলো তারা কিন্তু ব্যাসার্ধকে চেঞ্জ করছে না, তাহলে ওই ছোট ছোট কণাগুলো, অর্থাৎ ওই বডিটা যেসব কণা দিয়ে তৈরি হয়েছে, সেই কণাগুলোর যে টোটাল সার্কুলার মোশনের সমষ্টি, সেটাই হচ্ছে এই হোল বডিটা রোটেশনাল মোশন উইথ রেসপেক্ট টু দ্যাট অ্যাক্সিস অফ রোটেশন। তাহলে এই কথাটা একটু লিখে রাখো। বডিটাকে আর একবার একটু আঁকছি, এই অ্যাক্সিস সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। তো দেখো আমি যেটা বের করতে চাইছি সেটা হচ্ছে এই বডিটার উপরে টোটাল টর্ক কত। নিউটন সেকেন্ড ল ছিল কি বলে, F ইকুয়াল টু ma। তাহলে এফ এর অ্যানালোগাস বা সদৃশ যে রাশিটা সেটা হচ্ছে এখানে টর্ক হয়, টর্ক ঘূর্ণন সৃষ্টি করে। তো সেই টর্কের সাথে আমি রাশিমালা বের করতে চাই। টোটাল টর্ক মানে আমি দেখো লিখে দিয়েছি অ্যালজেব্রিক সাম অফ টোটাল মোমেন্টস অফ ফোর্সেস। তাহলে এর উপর যে আমি যদি এই বরাবর কোনো একটা ফোর্স দিই F,
তাহলে সেই এফের জন্য টোটাল টর্ক যেটা হবে টপ সমান সমান হবে এখানে যেসব পার্টিকেলগুলো দিয়ে বডিটা তৈরি 1 2 3 4 ডট ডট ডট, তাহলে 1 নম্বরের উপর ক্রিয়াশীল মোমেন্ট অফ ফোর্স G1 কীরকম, এই এফের কোনো না কোনো কম্পোনেন্ট ধরে 1 নম্বর বডির উপরে এইটার উপরে পড়েছে, আর একটার উপরে কিছু পড়েছে, এটার উপরে কিছু পড়েছে, তাহলে তার জন্য যে মোমেন্ট অফ ফোর্স 1 নম্বরের উপরে সেটা হচ্ছে G1, দ্বিতীয়টার উপরে G2, তৃতীয়টার উপরে G3 প্লাস ডট ডট ডট। এবার G1কে আমি কি লিখতে পারি, F1 ইন্টু নর্মাল ডিস্টেন্স R1, F1 R1, এগুলো সবই কিন্তু ধরা, F2 R2 প্লাস F3 R3 ডট ডট ডট। F1কে লিখতে পারি M1 ইন্টু A1 R1 প্লাস M2 A2 R2 প্লাস ডট ডট লিখছি না। এবারে আমরা জানি কৌণিক গতির যে রাশিগুলো সেটা সব কণার ক্ষেত্রে সেম হয়, তাহলে আমি A1কে লিখে দেবো M1 আলফা R1, আর পাশে একটা R1 আছে তাহলে R1 স্কোয়ার, পরেরটা M2 আলফা R2 স্কোয়ার প্লাস ডট ডট ডট, পাশে লিখে দাও যেহেতু A ইকুয়াল টু আর আলফা, আলফা কিন্তু সেম হয় সবার ক্ষেত্রে, তাহলে এখান থেকে আলফা কমন নিলে আমি পাচ্ছি দেখো M1 R1 স্কোয়ার প্লাস M2 R2 স্কোয়ার প্লাস ডট ডট ডট। এই যে রাশিটা আমার এসেছে আলফা ইন্টু এই যেটা এসেছে M1 R1 স্কোয়ার প্লাস M2 R2 স্কোয়ার, এটাকে আমরা বলি মোমেন্ট অফ ইনার্শিয়া I অফ দ্যাট বডি উইথ রেসপেক্ট টু ওই অ্যাক্সিস অফ রোটেশন। খুব ইম্পর্টেন্ট জায়গায় এবার ঢোকা হচ্ছে, তাহলে টাউ সমান সমান I আলফা, এটাই হচ্ছে নিউটন সেকেন্ড ল ইন রোটেশনাল মেকানিক্স। এবার আমাদের এই আলফা এই I যেটা পেলাম সেই I নিয়ে কথাবার্তা চলবে কিছুক্ষণ ধরে, এবং খুব ইম্পর্টেন্ট, দেখো ভালো করে খেয়াল করবে। এবার মোমেন্ট I হচ্ছে, লেখো আমি লিখে দিচ্ছি, এক্ষুনি লিখে দেবো, এইটা তো হলো। এবার লেখো I ইজ ইকাল টু হোয়ার, মানে ধরেছি তো এটা আমি লিখবো। এবার I ইজ ইকাল টু, দেখো আমি পেয়েছি M1 R1 স্কোয়ার প্লাস M2 R2 স্কোয়ার প্লাস ডট 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 সমান সমান সাম ওভার MI RI তার স্কোয়ার ইজ ইকাল টু, লেখো মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দি বডি উইথ রেসপেক্ট টু অ্যাক্সিস অফ রোটেশন। বোঝার ব্যাপার আছে, পয়েন্ট করে করে লিখি। হ্যাঁ, লেখো ইফ এ পয়েন্ট মাস M is at a distance R from some point or some AOR axis of rotation, then its moment of inertia MOI লিখবো, MOI with respect to that point I is equal to simply M R square। কীরকম, এই বডিটা M ভরের এই বডিটা এই O পয়েন্ট বা এটা অ্যাক্সিস অফ রোটেশন সেটার থেকে আর দূরে আছে, তাহলে এই অ্যাক্সিস অফ রোটেশন সাপেক্ষে এর জড়তা ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়া সিম্পলি M R স্কোয়ার। এটা কিন্তু অনলি ফর পয়েন্ট পার্টিকেল, এটাকে পয়েন্ট মাস, এটাকে তলায় দাগ দাও, পয়েন্ট মাস। যেখানে খুশি M R স্কোয়ার ইউজ করলে হবে না, এক এক করে বুঝতে বুঝতে যাও। নেক্সট পয়েন্ট হচ্ছে I is an additive quantity। স্কেলারই আমরা এখানে ধরে নিই, অ্যাকচুয়ালি টেন্সর, এটা তুমি লিখে রাখো কোয়ান্টিটি QUAN, তাহলে এটা স্কেলার হিসেবে আমরা এখানে ট্রিট করবো, তাদের সমস্যা কিছু নেই, স্কেলার হিসেবে ট্রিট করো অ্যাডিটিভ কোয়ান্টিটি। এটা কেন লিখলাম, তার কারণ ধরো ভালো করে খেয়াল করো এই কোশ্চেনটা, এরকম কোশ্চেন প্রায়ই দেয়, এই একটা বডি পয়েন্ট মাস, এই একটা পয়েন্ট মাস, এই একটা পয়েন্ট মাস, এই একটা পয়েন্ট মাস, চারটে পয়েন্ট মাস আছে, চারটে পয়েন্ট টেনশন, এটা এক্স এটা ওয়াই।
বলছে 4টে বডি আমার কাছে আছে, চাপ ও টেনশন। তো এই 4টে পার্টিকেল আছে, M1, M2, M3, M4, এবং এই 4টে পার্টিকেল দিয়ে একটা সিস্টেম তৈরি। ফর এক্সাম্পল এইগুলো সব লাইট রড দিয়ে বাঁধা। লাইট রড মানে কেন বলছি, এদের কোনো রডগুলোর কোনো মাস নেই, শুধু এই কোনায় কোনায় 4টে মাস আছে, M1, M2, M3, M4, লাইট রড সব। তাহলে আমাকে যদি বলে এই পুরো সিস্টেমটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করো, তাহলে যাদের ভর আছে তাদেরই মোমেন্ট অফ ইনার্শিয়া হবে, এবং এটা পার্ট সব পয়েন্ট মাস। এবারে প্রশ্ন হচ্ছে কার সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে দিয়েছে, তোমার কোনো অ্যাক্সিস সাপেক্ষে দেবে। যদি এখানে আমাকে বলে ওয়াই অ্যাক্সিস সাপেক্ষে বলো বা এক্স অ্যাক্সিস সাপেক্ষে বলো, তাহলে আমি কীভাবে ট্রিট করবো দেখো, আমি প্রত্যেকটার যে স্থানাঙ্ক তাকে x1, y1 এই কায়দায় লিখবো, এখানে আর লিখছি না। তাহলে আমি যদি বলি এখন আই এক্স, অর্থাৎ এক্স অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক কী হবে, তাহলে এক্স অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক হবে, এই যে তখন ঘূর্ণনটা এই অক্ষ বরাবর হবে, তখন এস থেকে লম্ব দূরত্ব নিতে হবে, তাহলে সব ওয়াই কোঅর্ডিনেটগুলো থাকবে লম্ব দূরত্ব। এক্স অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক বলে ওয়াই কোঅর্ডিনেটগুলোই তো হবে সব, তাহলে সেটা সিম্পলি হবে। দেখো এই যে পুরো বডিটা তৈরি হয়েছে 4টে পার্টিকেল দিয়ে, আমি তোমাকে বলেছি এক একটা পার্টিকেলের জড়তা ভ্রামক কী হয়, m/s²। তাহলে টোটাল সিস্টেমে জড়তা ভ্রামক হবে অ্যাডিটিভ কোয়ান্টিটি যেহেতু, তাই প্রত্যেকটা যোগ করে দেবো। তাহলে সিম্পলি হবে Ix টোটাল সিস্টেমের, সেটা হবে M1 y1² প্লাস M2 y2² প্লাস M3 y3² প্লাস M4 y4²। আর IY একইভাবে তুমি লিখে ফেলো, এইভাবে লিখে রাখতে পারো এই কেসটাতে সামোভার mi xi², তাই না? তাহলে এইগুলো বোঝা গেল অ্যাডিটিভ কোয়ান্টিটি। এখান থেকে দেখো আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে আই কিন্তু অলওয়েজ অ্যাক্সিস অফ রোটেশন নির্ভর, অ্যাক্সিস অফ রোটেশন চেঞ্জ করে দাও আই চেঞ্জ হয়ে যাবে, খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো আই ইজ ডিপেন্ডেন্ট অন অ্যাক্সিস অফ রোটেশন, AOR। নেক্সট হচ্ছে এইগুলো দেখো আমি যে টোটাল বডিটা নিয়েছি সেই বডিটা ডিসক্রিট পার্টিকেল দিয়ে তৈরি, তাই না, ছোট ছোট কণা দিয়ে, যাদের আমি স্থানাঙ্ক এক্স্যাক্টলি জানি। কিন্তু যদি কোনো বডি এরকম হয় যে সেটা ডিসক্রিট পার্টিকেল না, এগুলো সব ছোট ছোট পয়েন্ট মাস, তাই আমি এদের নির্দিষ্ট স্থানাঙ্ক জানতে পারছি, আর এখানে আর কোনো মাস নেই, এগুলো সব লাইট রডস এগুলো। কিন্তু যদি কন্টিনিউয়াস সিস্টেম হয়, তাহলে দেখো ফর কন্টিনিউয়াস সিস্টেম আই সমান খুব সিম্পল, এখানে সামটা আছে, সামটা হবে ইন্টিগ্রেশনে পরিণত হবে, আর আমরা ছোট্ট একটা মাস নেব বিন্দু মাস, সেটা ধরো অ্যাক্সিস অফ রোটেশন থেকে আর দূরে অবস্থিত, তাহলে dm/r²। তাহলে dm/r², এটা হচ্ছে এই ছোট্ট মাসটার জড়তা ভ্রামক, ওই অ্যাক্সিস অফ রোটেশন সাপেক্ষে তাকে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে ইন্টিগ্রেশনের জন্য কোনো সিমেট্রি লাগবে, নাহলে হবে না। তো আমরা করব কয়েকটার পরে, তখন দেখব। যার যে সমস্ত টার্মগুলো আছে সেগুলো খুব সিম্পল লেখো। যেহেতু দেখো F = ma, তো আর আমাদের এসেছে টাউ ইকুয়াল টু আই আলফা, তাহলে এ আলফার সাথে অ্যানালোগাস বা সদৃশ্য, আর এফ টাউ এর সাথে, তাহলে এম আই এর সাথে। তাহলে লেখো দ্য রোল দ্যাট এম প্লেস ইন ট্রান্সলেশনাল মোশন, the same role is played by I in rotational motion. Radius of gyration বা চক্রগতির ব্যাসার্ধ। দেখো ব্যাপারটা বুঝতে হবে ভালো করে। চক্রগতি কি জিনিস? চক্রগতি মানে ওই রোটেশনাল মোশন, রোটেশনালি। তো আগে ব্যাপারটা বুঝে নিই। ধরো এই একটা বিস্তৃত বস্তু আছে, ব্যাপারটাকে ভালো করে বোঝো। বিস্তৃত বস্তুটা আছে, সেটার আমি কি বলেছি, কোনো একটা অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক কিছু একটা আছে। এই অক্ষটা যদি এখানের পরিবর্তে এখান থেকে যেত, তাহলে চক্রগতি ওর মোমেন্ট অফ ইনারশিয়া ডিফারেন্ট হতো। এই বডিটারই এর সাপেক্ষে যা আই হবে, এখান থেকে যা অক্ষ সাপেক্ষে ডিফারেন্ট হবে। ওকে, এবারে আমি এটা কাজ করব, এই পুরো বডিটাকে এখন আমি ট্রান্সফর্ম করে দেবো। আচ্ছা ধরে নিচ্ছি এটা AB অক্ষ, এবং AB অক্ষ সাপেক্ষে এই বডিটার জড়তা ভ্রামক IAB। অক্ষ চেঞ্জ হলে চেঞ্জ হয়ে যাবে, তাই এটা IAB, ঠিক আছে। এইবারে আমি এই বডিটাকে ট্রান্সফর্ম করে দিচ্ছি একটা পয়েন্ট মাসে। এর মাসটা যদি ক্যাপিটাল M হয়,
সেটাকে আমি এখন একটা পয়েন্ট মাসে কনভার্ট করে দিলাম। পয়েন্ট মাসের জড়তা ভ্রামক বের করা একদমই সহজ, সেটা হচ্ছে ওই মাস ইন্টু অ্যাক্সিস থেকে দূরত্ব তার স্কোয়ার। তাহলে এখন ধরছি আমি এইটাকে যখন আমি পয়েন্ট মাসে কনভার্ট করছি, তখন এই পয়েন্ট মাসটাকে ওই অক্ষ থেকে, এই অক্ষটা ধরো এখানে আছে, এখন এই অক্ষ থেকে কে দূরে রাখলে, কে, তাহলে এইটাকে কনভার্ট করলাম পয়েন্ট মাসে এম, সেটাকে আমি এখন রাখছি এরকম জায়গাতে কে দূরে, কে দূরে রাখলে এর যে জড়তা ভ্রামক সেটা কি, তো পয়েন্ট মাস এম কে স্কোয়ার, সেটা আগের জড়তা ভ্রামকের সঙ্গে সমান আইএবি। তাহলে কে কে আমরা বলবো রেডিয়াস অফ জাইরেশন অফ দ্যাট এক্সটেন্ডেড বডি উইথ রেসপেক্ট টু দ্যাট অ্যাক্সিস অফ রোটেশন। রেডিয়াস অফ গাইরেশন শুধুমাত্র এক্সটেন্ডেড বডির ক্ষেত্রেই বোঝাচ্ছে, পয়েন্ট মাসের ক্ষেত্রে নয়। না, উইথ সাম অ্যাক্সিস। এক্সাম্পলটাই বইতে দেখবা রয়েছে তোমাদের। এক্সাম্পল দেখো, বলছি একটা আমার কাছে সলিড স্ফিয়ার আছে, সলিড স্ফিয়ারের জড়তা ভ্রামক তার কেন্দ্রগামী যে অক্ষ সেটা সাপেক্ষে হয় 2/5 mr স্কয়ার, এটা এম, আর এর রেডিয়াস হচ্ছে আর যদি হয়, তাহলে এই অক্ষ সাপেক্ষে এর জড়তা ভ্রামক হয় আই, এটাকে আমি এবি বললাম। এটা তো ব্যাসগামী অক্ষ, তাহলে আই এবি হয় 2/5 mr স্কয়ার, এটা হয়। এ তো আর পয়েন্ট পার্টিকেল নয় যে আর দূরে আছে তাই mr স্কয়ার হবে, এ তো এক্সটেন্ডেড বডি এবং এই অক্ষ সাপেক্ষে, তা 2/5 mr স্কয়ার। তাহলে এইটাকে এবার আমি পুরো একটা পয়েন্ট মাসে কনভার্ট করে দিলাম, করে দিয়ে যেখানে রাখলে পয়েন্ট মাসের জড়তা ভ্রামক এই অক্ষ সাপেক্ষে সমান, অক্ষ সাপেক্ষে এর সমান হবে, সেই দূরত্বটা হচ্ছে এর চক্রবর্তী ব্যাসার্ধ। তাহলে চক্রবর্তী ব্যাসার্ধ যদি কে হয়, তাহলে আমি এখন লিখে দেবো এটা সমান সমান এম কে স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কে পাচ্ছি, দেখো √এম এম কেটে যাচ্ছে 2/5 ইন্টু আর, এটি যে সংখ্যাটা থাকবে তার রুট। ধরুন প্যারালাল অ্যাক্সিস থিওরেম অফ মোমেন্ট অফ ইনার্শিয়া, প্যারালাল অ্যাক্সিস থিওরেম বা এরপরে পারপেন্ডিকুলার আসবে। তো দুটো জিনিসই অ্যাপ্লাই করার সময় তোমাকে কেয়ারফুল থাকতে হবে। প্রথম কোথায় কেয়ারফুল থাকতে হবে নিশ্চয়ই জানো এগুলো। এই একটা বডি আছে, এই বডিটার যে সেন্টার অফ মাস, সেই সেন্টার অফ মাসগামী অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক তোমাকে জানতে হবে, তবে তুমি প্যারালাল অ্যাক্সিস থিওরেম অ্যাপ্লাই করতে পারবা। ফর এক্সাম্পল এইটি যদি সেন্টার অফ মাস হয়, তাহলে এটাকে আমি বলবো সেন্টার অফ মাস সিওএম। তাহলে এই গামী অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক তোমায় জানতে হবে। ওইটা গামী অক্ষ সাপেক্ষে না হলে কিন্তু হবে না, থিওরেম খাটবে না। তাহলে প্যারালাল অ্যাক্সিস থিওরেম বলে কি, এই সিওএম গামী অক্ষ সাপেক্ষে যদি জড়তা ভ্রামক জানো, তাহলে এর সাথে প্যারালাল যে কোনো অক্ষ, ধরো এইটা যেটা হচ্ছে ডি দূরত্বে আছে আর এর মাস হচ্ছে এম, এই যদি হয় তাহলে এটাকে আমি ধরো বললাম এ ড্যাশ বি ড্যাশ বললাম, আর এটা হচ্ছে এ বি বললাম। তাহলে আই এ ড্যাশ বি ড্যাশ চেঞ্জ হয়ে যাবে না, অক্ষ চেঞ্জ হবে তো মোমেন্টাম সাথে চেঞ্জ হয়ে যাবে। তাহলে আই এ ড্যাশ বি ড্যাশ ইকুয়াল টু আই এ বি প্লাস এম ডি এস। এটা মাথায় রাখার জন্য একটু আলাদা করে লিখছি, এ বিটাকে আমি বলছি আই সেন্টার অফ মাস, এইটা কিন্তু কেয়ারফুল থাকবে। সেন্টার অফ মাস গামী না হলে কিন্তু হবে না। যদি এরকম থাকতো এবং তার সাথে প্যারালাল, তাও আমি বের করতে পারতাম। সেন্টার অফ মাস গামী হতে হবে, ঠিক আছে। আচ্ছা, তোমাকে এরকম ছবি দিয়ে এইটার সাপেক্ষে জড়তা ভ্রামক বলে দিয়েছে, এটার সাপেক্ষে বলে দিয়েছে, বলছে এটার সাপেক্ষে কী হবে, এবং সেন্টার অফ মাসের দূরত্ব এখান থেকে দিয়ে দিয়েছে। তাহলে কী করে গোবা, এইটার সাপেক্ষে জড়তা ভ্রামক দিয়েছে, এটার সাপেক্ষে এটা ডি, তো এটা বলছে এটা 2D, এটা 2D, বলছে এটার সাপেক্ষে কী হবে। তুমি বলছো না আমি এইটা জানি, এ ড্যাশ বি ড্যাশটা জানি, আর এটার সাপেক্ষে দিয়ে দিয়েছি, বের করতে বলেছি। হ্যাঁ, তুমি ভাবছো এইটার সাপেক্ষে তো আমি জানি, তার মানে আমি ডি প্লাস 3D তার হোল স্কয়ার করে দেবো,
সেই ভুলটা তুমি করবা, কিন্তু এগুলো কেয়ারফুল থেকো, আগে সেন্টার অফ মাস বের করে নিতে হবে, নিয়ে তারপর করতে হবে, নাহলে হবে না। পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। আচ্ছা, এইখানে যেমন তোমাকে মনে রাখতে হলো যেটা সবসময় সেন্টার অফ মাসগামী অক্ষ সাপেক্ষে যথাযথ জানলে তবেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম সবসময় একটা পাতের ক্ষেত্রে প্রযোজ্য হয়, এটা মনে রাখো, পাতের ক্ষেত্রে ছাড়া হয় না। হ্যাঁ, 2D, তাহলে লেখো ইট ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর প্লেন ল্যামিনা। এবং এইটা ধরো সেই প্লেন ল্যামিনাটা, এটা মানে 2 ডাইমেনশনাল একটা বডি। এটা এই বডিটার সাথে পরস্পর পারপেন্ডিকুলার দুটো অক্ষ সাপেক্ষে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এদের সাপেক্ষে আমি এই জড়তা ভ্রামকটা জানি। তাহলে ওই দুটো অক্ষের ছেদবিন্দুগামী এবং ওদের উভয়ের সাথে লম্ব কোন অক্ষ সাপেক্ষে আমি জড়তা ভ্রামক জানতে পারবো, এবং সেটা হবে এটা। এটা যদি তোমার জেড অক্ষ হয় তাহলে আই জেড হবে আই এক্স প্লাস আই ওয়াই। অ্যাপ্লিকেশন একটু বাদে আমি দেখাচ্ছি এগুলো। সিম্পল সিস্টেমস, রেজাল্টগুলোকে পুরো মানে মুখস্থ রেখে দিতে হবে তোমার, ঠিক আছে, নাহলে হবে না। তো কয়েকটা আমি দেখাচ্ছি, দেখো। ধরো আমার কাছে একটা রড আছে, সুষম রড, একটা সুষম রড, তার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে। আমার অক্ষ চেঞ্জ হলেই চেঞ্জ হয়ে যায়, আমি বলেছি। তাহলে এর সেন্টার অফ মাসগামী অক্ষ এবং রডের সাথে পারপেন্ডিকুলার এরকম কোনো অক্ষ, এই অক্ষ সাপেক্ষে আমাকে জড়তা ভ্রামক বের করতে হবে, ঠিক আছে। তো আমি দেখো, এটা প্রথম কথা, এটা তো আর কোনো পয়েন্ট পার্টিকেল নয় যে আমি এমআরএস স্কয়ার করে দেবো, সিম্পল আমার আনসার বেরিয়ে যাবে। কিন্তু আমি একটা কাজ করতে, যেহেতু কন্টিনিউয়াস সিস্টেমে একটা কাজ করতে পারি। কন্টিনিউয়াস সিস্টেমের ক্ষেত্রে আই এর ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএম ইন্টু আর স্কোয়ার। এবার এই রডের এক্সটেনশনটা শুধু এক্স অক্ষ বরাবর, তাহলে আমি এক্স দিয়েই করবো, আর আমার দরকার নেই, ওয়াই টোয়াই তো নেই এখানে। তাহলে আমি অক্ষ থেকে এক্স দূরে, এই অক্ষটা থেকে এক্স দূরে আমি ডিএক্সের একটা পোর্শন নিলাম, যার ভর হচ্ছে ডিএম, মানে সোজা কথা এক্স দূরে ডিএম একটা বিন্দু ভরের পোর্শন নিলাম, খুব ক্ষুদ্র, ঠিক আছে। তাহলে ডিএম এর মাসটা কী হবে, খুব সিম্পল, দেখো, একটা সুষম যদি রড হয় তাহলে হবে, এর দৈর্ঘ্য যদি ক্যাপিটাল এল হয়, তাহলে এইটা যদি আমি মূল বিন্দু ধরি, তাহলে এইটা হবে -L/2 আর এটা হবে +L/2, এটা মূল বিন্দু x = 0, তাহলে এটা -L/2, এটা +L/2। তাহলে ডিএম হবে হচ্ছে তোমার একক দৈর্ঘ্যে আমরা যদি ভর বের করি তাহলে m/l, m হচ্ছে টোটাল ভর রডটার, আর l ইন্টু ডিএক্স, দেখো এটাই হবে ডিএম। দেখো বোঝাতে বললাম, এটাই ডিএম। তাহলে আই খাটাও, এটাকে যদি আমি এ বি অক্ষ বলি, যেটা সেন্টার অফ মাসগামী, তাহলে একেবারে আই এ বি আমি লিখে দিচ্ছি। আগে দেখো, এই ছোট্ট যে ডিএমটা, তার জড়তা ভ্রামক হবে এই অক্ষ সাপেক্ষে, সেটা হচ্ছে ডিএম ইন্টু এক্স স্কোয়ার। যদি বলতো ছোট্ট ওই পয়েন্ট পার্টিকেলটা ওখানে আছে, তাহলে এই অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক কত, ডিএম মাসটা ইন্টু এক্স স্কোয়ার। তাহলে তাকে আমি ইন্টিগ্রেট করলেই তো আমি টোটালটা পাবো, এবং ইন্টিগ্রেশন শুড বি লিমিট এক্স এর লিমিট -L/2 টু +L/2। হলো, তাহলে এটাকে বসাও, 2 +L/2, ডিএম বসাও, যে m/l ইন্টু ডিএক্স ইন্টু এক্স স্কোয়ার, তাহলে m/l বের করে দাও বাইরে, x³/3, তাহলে L/8 মাইনাস অফ মাইনাস, তাহলে +L³/8, একবারে লিমিট বসিয়ে দিলাম। তাহলে m/l ইন্টু ঠিক হচ্ছে নাকি, এটা এল কেটে গেল, তাহলে 2L³/8, x³/3, ঠিকই তো আছে। তাহলে 2L³/8 না তো, L/2 তো তার হোল কিউব হবে না, তো নিচে একটা ইন্টিগ্রেশনের 3 থাকবে। ও ইন্টিগ্রেশন 3 আছে, গুড, 3 হবে, যেটা ভুলটা ওই জন্য আসছে না রেজাল্টটা, এটা 3 হবে। L³/3 তো, আর L/2 তার হোল কিউব হবে, তাহলে 3 হবে একটা, তাহলে এটা 3 নেই, তাহলে
1/12 ml স্কয়ার, এটা হবে আনসার, এটাই হবে আইএবি। অ্যাপ্লিকেশন এবার আমরা প্যারালাল অ্যাক্সিস থিওরেম অ্যাপ্লিকেশন দেখব। দেখো যদি এখন তোমাকে বলা হলো এই রডটা রয়েছে, এর এই প্রান্তগামী অক্ষ সাপেক্ষে জড়তামাত্রা বের করো, তাহলে আমি দেখো এই সেন্টার অফ মাসগামী অক্ষ সাপেক্ষে জড়তামাত্রা জানি, এটা কত 1/12 ml স্কয়ার, তাহলে এর সাথে আমি সিম্পলি এইটুকু L/2 না, L/2, তাহলে আই এটাকে বলে দিলাম আই এ ড্যাশ বি ড্যাশ, তাহলে আই এ ড্যাশ বি ড্যাশ সেটা হবে, এটা তো সেন্টার অফ মাসগামী ICOM প্লাস এম ছোটো হাতের এম নিয়েছিলাম এম L/2 তার হোল স্কয়ার, তাহলে এটা তো জানি 1/12 ml স্কয়ার প্লাস 1/4 ml স্কয়ার, তাহলে এটা আলটিমেটলি হবে 1/3 ml স্কয়ার আই এ ড্যাশ বি ড্যাশ, সেটা প্রান্তগামী অক্ষ সাপেক্ষে। রডের ক্ষেত্রে এই দুটোই আছে। এইটা আমার রেক্ট্যাঙ্গুলার ল্যামিনাটা, না 2D তো এটা বাকি আঁকছে কারণ অ্যাক্সিস দিতে হবে তাই। এইটা একটা অ্যাক্সিস, এটা একটা অ্যাক্সিস, তাহলে এটাকে এক্স অ্যাক্সিস বললাম, এটাকে ওয়াই অ্যাক্সিস বললাম। তাহলে এর ব্রেথ হচ্ছে বি, লেন্থ হচ্ছে এল। তাহলে আমি দেখো এইভাবে এটাকে ভাবতে পারি যে এই পুরো ল্যামিনাটা ভালো করে খেয়াল করবে, টোটালের মাস হচ্ছে ক্যাপিটাল এম, টোটাল মাস কত ক্যাপিটাল এম, তাহলে এটা M1 একটা রড আছে, M2 একটা রড আছে, M3 একটা রড আছে, এরকম অসংখ্য রড দিয়ে তৈরি, এবং M1 প্লাস M2 প্লাস M3 প্লাস M4 এগুলো যোগ করলে টোটাল এম পাবো। তাহলে এটার মাস কত M1, এটার মাস কত M2 রড সব, এটার মাস কত M3। এদিকে দেখো তাহলে এই যে রডটা, এই যে অক্ষটা এক্স অক্ষ, সেটাতে এই রডটা সেন্টার অফ মাসগামী, তাহলে তার সাপেক্ষে জড়তামাত্রা 1/12 M1 ইন্টু BS স্কয়ার, নট এল স্কয়ার, BS স্কয়ার, মানে ওখানে এল ছিল এখানে সেটা বি হবে। এবার দেখো এই পুরো যে ল্যামিনাটা এই এরকম রড দিয়েই তো তৈরি, এবং আমি তোমাকে একটু আগে বলেছি মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাডিটিভ কোয়ান্টিটি, তাহলে এই পুরো ল্যামিনাটা যা দিয়ে তৈরি সেইগুলোর যদি ইন্ডিভিজুয়াল তুমি মোমেন্ট অফ ইনার্শিয়া পাও ওই অক্ষ সাপেক্ষে, সেগুলো যোগ করে দিলে টোটালটার মোমেন্ট অফ ইনার্শিয়া পাবো ওই অক্ষ সাপেক্ষে। এখন আমি এই রডগুলোর তো আই জানি এই অক্ষ সাপেক্ষে, তাহলে ল্যামিনাটার ওই অক্ষ সাপেক্ষে আই হবে ওইগুলোর যোগফল, বুঝতে পেরেছো? তাহলে এই কথাটা একটু লিখে রাখো, দি MOI অফ ল্যামিনা with respect to x axis is equal to the sum of MOI of rods with respect to x axis, M1 into BS স্কয়ার বা 1/12 তো হবেই, তাহলে প্রত্যেকটাতেই তো 1/12 আসবে, তাহলে 1/12 M1 BS স্কয়ার প্লাস M2 BS স্কয়ার প্লাস M3 BS স্কয়ার প্লাস ডট ডট সমান 1/12 BS স্কয়ার কমন, ভেতরে থাকবে M1 প্লাস M2 ডট ডট সমান 1/12 BS স্কয়ার ইন্টু বড় হাতের M, তাহলে দিস ইজ IX। তাহলে ওই আগের মতো রেজাল্টই আসছে। একইভাবে যদি তোমাকে IY বলে দেয়, IY তুমি এইভাবে রড নেবে, এই বরাবর রড নেবে, তাহলে তখন হবে সিম্পলি 1/12 ML স্কয়ার। এবার তোমাকে বললো এই অক্ষ সাপেক্ষে বলো, এটা জেড অক্ষ, তাহলে জেড অক্ষের সাপেক্ষে জড়তামাত্রা কী হবে, এক্স আর ওয়াইয়ের সাপেক্ষে জড়তামাত্রা সমষ্টি হবে, তাহলে IZ উইল বি IX প্লাস IY সমান সমান যোগ করে দাও 1/12 M কমন B স্কয়ার প্লাস L স্কয়ার। ক্লিয়ার? এরকমভাবে তোমাকে দিতে পারে, এইটা একটা আয়তকার ল্যামিনা দিয়েছে এরকম দিয়ে তোমাকে বলছে এই অক্ষ সাপেক্ষে জড়তামাত্রা বের করো, এবং এই যে রডগুলো না এখানে কিছু রড টড দিয়ে দিয়েছে, এরকম সিস্টেম বিভিন্নভাবে তৈরি করতে পারে ওরা।
বলছে এই সিস্টেমটা এই কটা রড দিয়েই তৈরি, এই কটা রড দিয়েই তৈরি এই পুরো সিস্টেমটা। সবার মাস বলে দেবে আর সবার এই দৈর্ঘ্যগুলো বলে দেবে, দিয়ে বলছে এই ল্যামিনেটার টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া বের করো। তখন কিন্তু তোমার এই যে কায়দা আমি করলাম সেই কায়দাতে তোমার এগোতে হবে, নাহলে হবে না। সেই জন্যে তুমি শুধু রেজাল্ট মুখস্থ রাখলেই যে হবে তা না, একটু জানতে হবে যে কী করে আসে এগুলো, জানার দরকার, কারণ অঙ্ক ঘুরিয়ে পেঁচিয়ে দিতে পারে প্রশ্নগুলো। ঠিক আছে, স্মল আর দেখো একটা জিনিস, এবারে আমি এটা তো টোটাল রিংটা তো তোমার এম ভরের, আর এইটাকে কিন্তু ন্যাচারাল অ্যাক্সিস বলে, এটাও মাথায় রেখো। সেন্টার অফ মাসগামী আর যে প্লেন তার সাথে পারপেন্ডিকুলার, একেই ন্যাচারাল অ্যাক্সিস বলে। এরকম বলে দেবে কোয়েশ্চেন, ন্যাচারাল অ্যাক্সিস, এটা ন্যাচারাল অ্যাক্সিস। তাহলে এই টোটাল যে এমটা আমি যদি ধরে নিই, এই রিংটা M1 M2 M3 M4 এরকম ছোটো ছোটো কণা দিয়ে তৈরি, তাহলে দেখো এই অক্ষ থেকে এই M1 M2 সবারই দূরত্ব আর, তাহলে এই বিন্দুটা জড়তাভাবক হবে M1 R1 স্কয়ার, M1 R স্কয়ার, পরেরটা M2 R স্কয়ার, M3 R স্কয়ার, তাহলে সেগুলো যোগ করলেই তুমি টোটালটা পাবো। তাহলে সিম্পলি আমার হয়ে যাবে যেটা I, এটাকে যদি AB বলি, তাহলে IAB উইল বি M1 প্লাস M2 প্লাস M3 প্লাস ডট ডট ইন্টু R স্কয়ার, তাহলে সিম্পলি MR স্কয়ার। কেন হচ্ছে বুঝতে হবে, MR স্কয়ার যে ফর্মুলা মোমেন্ট অফ ইনার্শিয়া তা নয়, কিন্তু প্রথম থেকে বোঝাতে বোঝাতে আসছে এগুলো। আচ্ছা, এইবার এখান থেকেই আরও কিছু করবো। দেখো আমাকে বলেছে এই অক্ষ সাপেক্ষে জড়তাভাবক জানি, কিন্তু আমাকে বলছে ব্যাস সাপেক্ষে জড়তাভাবক কী হয়, ব্যাস সাপেক্ষে। এই যে এটা AB আর এইটা আমাকে বলছে A ড্যাশ B ড্যাশ, তাহলে বলছে I A ড্যাশ B ড্যাশ কী করে বের করবো, এ হচ্ছে কোয়েশ্চেন। এবং ওর ডিসক্রিপশান মাস M রেডিয়াস R। দেখো এইটা করবার জন্য এই I A ড্যাশ B ড্যাশ এর একটা আমি এর সাথে ঠিক লম্ব আর একটা ব্যাস নেব, এই যে এইটা আর একটা ব্যাস নিলাম, সেটাকে আমি বললাম A ডবল ড্যাশ B ডবল ড্যাশ। এখন দেখো I A ড্যাশ B ড্যাশ এটা যা হবে I A ড্যাশ A ডবল ড্যাশ B ডবল ড্যাশও সেম হবে না, কারণ ওরা তো একদম আইডেন্টিক্যাল দুটো অক্ষ। তাহলে আবার আমরা জানি এই দুটোর যোগফল IAB সমান পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, এইটা আর এটার যোগফল IAB সমান। তাহলে আমি এইভাবে লিখতে পারি IAB সমান সমান I A ড্যাশ B ড্যাশ প্লাস I A ডবল ড্যাশ B ডবল ড্যাশ সমান সমান 2 I A ড্যাশ B ড্যাশ, therefore I A ড্যাশ B ড্যাশ সমান সমান IAB হোল বাই 2। তো ওটা এসেছিল MR স্কয়ার, এটা হবে হাফ MR স্কয়ার, হয়ে গেল আনসার। এবার বাড়ির কাজ হিসেবে তুমি কয়েকটা নিয়ে নাও। এটা দেয়া আছে, বলছি এইটার সাপেক্ষে কী হবে বা এইটার সাপেক্ষে কী হবে, বুঝতে পারছো? এইটা হচ্ছে সেন্টার অফ মাসগামী আর এর প্লেনের সাথে পারপেন্ডিকুলারের সাথে প্যারালাল, আর এটা ব্যাসের সাথে প্যারালাল। তাহলে এটাকে কিছু একটা ধরো 1 নম্বর অ্যাক্সিস, এটা 2 নম্বর অ্যাক্সিস, এগুলো বাড়িতে করো। এইটা যে ব্যাসের সাথে প্যারালাল, যে ব্যাসের সাথে প্যারালাল, বুঝেছো? তাই এই অক্ষ সাপেক্ষে তো তুমি জানো, তার সাথে আবার MRS এইটুকু আর আছে, প্যারালাল অ্যাক্সিস থিওরেম। আবার তুমি এই সাপেক্ষে তো জানো, তাহলে এর সাথে আবার MRS কাজ যোগ করলে ওইটা পাবো। হ্যাঁ, এটার সাথে হাফ MRS কাজ ছিল, তাহলে হাফ MRS স্কয়ার প্লাস MRS স্কয়ার, আর এটা ছিল MRS স্কয়ার প্লাস MRS স্কয়ার, 2 MRS স্কয়ার, এগুলো করো খুন, ঠিক আছে? এবার হচ্ছে ডিস্ক, সার্কুলার ডিস্ক। দেখো সার্কুলার ডিস্ক সবার আগে আমরা ন্যাচারাল অ্যাক্সিস সাপেক্ষে করব। তাহলে ন্যাচারাল অ্যাক্সিস আঁকলাম ন্যাচারাল অ্যাক্সিস। তাহলে আমি এটা এর ডেসক্রিপশান কি, এর মাস M ব্যাসার্ধ 4। আগে কি ছিল, ভেতরটাতে কোনো ভর ছিল না, কিন্তু এখানে ভর রয়েছে, তাই আগের কায়দাতে আর হবে না, এবার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমি যেটা করব, দেখো এটা লিখে দিলেও হয়, x দূরে আমি একটা dx বেথের একটা স্ট্রিপ নিলাম, যার বেথটা হচ্ছে dx স্ট্রিপ, এটা dx, এটুকু হচ্ছে dx x দূরে। তাহলে ওটা অ্যাকচুয়ালি কি dx
বেদের একটা স্ট্রিপ মানে রিংয়ের মতো, তাই না বলো? তাহলে তার মাস যদি ডিএম হয়, এর মাস যদি ডিএম হয় আর এটার মাস তো এম, তাহলে আমি বলতে পারি একক ক্ষেত্রফলে মাস হচ্ছে এম বাই পাই আর স্কোয়ার। ক্ষেত্রফলে মাস আছে তো এটার, তাহলে সিগমা সমান এম বাই পাই আর স্কোয়ার। এই যে একক ক্ষেত্রফলে মাস, তাহলে এইটুকুতে ক্ষেত্রফল বের করে তাকে যদি আমি সিগমা দিয়ে গুণ করি এইটুকুর মাস পাবো। তাহলে এর ক্ষেত্রফল কত, এটাকে কেটে যদি আমি এরকম সোজাসুজি ছড়িয়ে দিই তাহলে এরকম হবে না? এইটুকু হবে ডিএক্স, আর এটা এক্স ব্যাসার্ধের ছিল, তাহলে এটা 2 পাই এক্স। এই যেটা এক্স ব্যাসার্ধের না, তাহলে এটা 2 পাই এক্স পরিধিটা ইন্টু ডিএক্স। তাহলে ডিএম সমান সমান হবে 2 পাই এক্স ইন্টু ডিএক্স ইন্টু সিগমা। এইটা হবে তোমার ওইটুকুর মাস, তাই তো? তাহলে এইটুকু, এটা তো একটা রিংয়ের মতো, তাহলে এই অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক হবে এম আর স্কোয়ার ওর। তাহলে টোটাল আই এ বিটা যেটা হবে আমি বলছি, সবার আগে এইটুকুর জড়তা ভ্রামকটা লিখব, সেটা কত? ওর মাস ডিএম ইন্টু এর থেকে দূরত্ব এক্স, ডিএক্সটা তো অত্যন্ত ছোটো, তাহলে ডিএম ইন্টু এক্স স্কোয়ার। একে ইন্টিগ্রেট করতে হবে আমার এই 0 থেকে ক্যাপিটাল আর পর্যন্ত, তাহলে আমার টোটাল ডিসটা কভার হয়ে যাবে, বুঝেছো? তাহলে সেটা যদি বসাও, ওই ডিএম টিএম বসিয়ে রেজাল্ট আসবে, আমি লিখে দিচ্ছি হাফ এম আর স্কোয়ার। তুমি বাড়ি গিয়ে করবা, আমি একটা তো করিয়েছি, ওসব দেবেও না তোমাকে বের করতে, কিন্তু রেজাল্টটাকে মাথায় রাখো, রেজাল্ট খুব ইম্পর্টেন্ট। হাফ এম আর স্কোয়ার হচ্ছে ডিস্কের ক্ষেত্রে ন্যাচারাল অ্যাক্সিস সাপেক্ষে। তাহলে একটু আগে আমি ঠিক যেভাবে তোমায় করিয়েছি এইটা তুমি জানলে, হাফ এম আর স্কোয়ার। তাহলে এইটা বের করবে, এইটা বের করবে, এটা বের করবে, এগুলো বাড়িতে করবে সব। সিলিন্ডার, সিলিন্ডারের মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে হলো আর একটা সলিড। সিলিন্ডারের ডেসক্রিপশন সবসময় কী হয়? মাস এবং ভূমির ব্যাসার্ধ দিয়ে হয়, মাস এম আর ভূমির ব্যাসার্ধ আর। আমরা ন্যাচারাল অ্যাক্সিসটা সাপেক্ষে দেখবো, এই যে ন্যাচারাল অ্যাক্সিস। তাহলে আমরা বলতে পারি, দেখো এই যে সিলিন্ডারটা এই রিংগুলো দিয়ে তৈরি না সব, একটা রিং হলো, তারপর আরেকটা রিং হলো, তারপর আরেকটা রিং হলো, তাহলে প্রত্যেকটা রিংয়ের মাস যদি M1 M2 M3 ধরি, তাহলে M1 এর জড়তা ভ্রামকের সাপেক্ষে কী হবে? M1 আর স্কোয়ার, সেগুলো যোগ করলে তো টোটালটা পাবো। মানে সিম্পলি এটা হবে IAB, সেটা হবে এম আর স্কোয়ার, আর কিছু। এটা হলোর ক্ষেত্রে। সলিডের ক্ষেত্রে ডিস্ক দিয়ে ভাবতে পারি, তাহলে হাফ এম আর স্কোয়ার হয়ে যাবে। এটা যদি সলিড হয় তাহলে হাফ এম আর স্কোয়ার, IAB সমান সমান। এবারে এফ নাম্বার লেখো, স্ফিয়ার। এইবার আবার কাটতে পারো কি না? সেক্ষেত্রে তুমি পারপেন্ডিকুলার অ্যাক্সিস থেকে খাটাতে পারবো না, এই অক্ষ সাপেক্ষে যদি বলে। এইটাই তো বললাম, ওই পেছনে যাচ্ছে তো অ্যাক্সিস। না না, রড না, রডের তোর ডাইমেনশন হয় না, ওটা 1/12 তোমার এম এল স্কোয়ার প্লাস ওই আর স্কোয়ার, এটা হয়। আচ্ছা আমি দেখছি, এটা আছে, আমি রেজাল্টগুলো বলছি, আরও কিছু আছে সেগুলো বলছি, রেজাল্টগুলো থাক, এটা থাক, আমার অন্তত যেগুলো দরকারি আমার সেগুলো আগে লিখে নিই। স্ফিয়ারের ক্ষেত্রে দেখো, এরও দুটো ভাগ, এক হচ্ছে তোমার হলো, আমি রেজাল্ট আরও কয়েকটা বলে দিচ্ছি, দেখো যেগুলো, এগুলো সব আশেপাশে না পরীক্ষা, দেখো যেগুলো দরকার সেগুলো দেখো। হলো, হলো যদি হয় এটা আর এটা এম, তো তাহলে IAB ন্যাচারাল অ্যাক্সিস সাপেক্ষে, কিন্তু মানে ওর ব্যাসগামী যে অক্ষ সেটা, এই যে এটা, এই অক্ষ সাপেক্ষে। হলো হলে 2/3, আর 2 নম্বর সলিড হলে 2/5।
এগুলো মনে রাখবা কি করে যদি ভুলে টুলে যাও? শেয়ার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। রোটেশনাল কেই, এই ব্যাপারটা বুঝবে ভালো করে। হ্যাঁ, রোটেশনাল কেই কোনো বডির কখন থাকে? যখন বডিটা রোটেট করে। সিম্পলি এই একটা বডি, এটা তার অ্যাক্সিস অফ রোটেশন, এটা এ ও আর। তাহলে এই বডিটা অ্যান্টি ক্লকওয়াইজ এভাবে ঘুরছে, ওমেগা কৌণিক বেগে ঘুরছে, অর্থাৎ এর কোনো ত্বরণ নেই, কৌণিক ত্বরণের নেই, ওমেগা কৌণিক বেগে ঘুরছে। তাহলে এর মধ্যে যে পার্টিকেলগুলো আছে, এই সমস্ত যে পার্টিকেলগুলো আছে, সেই পার্টিকেলগুলোর যে টোটাল কাইনেটিক এনার্জি, সেটাই হবে এর টোটাল রোটেশন এনার্জি। কিন্তু একটা জিনিস মাথায় রেখো, এই জিনিসটা কিন্তু অ্যাজ এ হোল এদিক ওদিক যাচ্ছে না, তাহলে এর কোনো ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি নেই। কথা বুঝতে পেরেছো? এই যে কণাগুলো রয়েছে, এগুলো শুধু বৃত্তীয় গতি সম্পাদন করছে না একটা অ্যাক্সিসকে সেন্টার করে, কিন্তু এ অ্যাজ এ হোল কিন্তু যাচ্ছে না, দূরে সরে যাচ্ছে না। তাহলে এর একরকমই কাইনেটিক এনার্জি, সেটা হচ্ছে রোটেশনাল কাইনেটিক এনার্জি আছে, আর কিছু নেই। কিন্তু ধরো একটা ফুটবল আছে, সে ফুটবলটা ঘুরতে ঘুরতে এগোচ্ছে সামনের দিকে, তাহলে এর যে সেন্টার অফ মাস, সে সামনের দিকেও যাচ্ছে, আবার প্লাস কণাগুলো ঘুরছেও, তাহলে তখন রোটেশনাল কাইনেটিক এনার্জিও আছে, ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জিও আছে। তাহলে এখানে আমাকে রোটেশনাল কেইটা বের করতে হবে। তো খুব সিম্পল বের করা, দেখো টোটাল রোটেশনাল কাইনেটিক এনার্জি কে, রোটেশনাল কে আর বললাম, তাহলে কে আর ইজ ইকাল টু হবে ওইগুলোর যে গতিশক্তি কণাগুলোর তার যোগফল। তাহলে সেটা হবে m1 v1 স্কোয়ার প্লাস m2 v2 স্কোয়ার প্লাস হাফ হবে, একটা হাফ তো একটা হবে। তাহলে হাফ m1 v1 স্কোয়ার। তাহলে এবার এই m1 v1কে লিখে দিচ্ছি ওমেগা 1 স্কোয়ার r1 স্কোয়ার প্লাস m2 ওমেগা 2 স্কোয়ার r2 স্কোয়ার প্লাস ডট ডট। এবার আমি যেটা করছি, ওমেগা তো সেম সবার, কারণ কৌণিক গতির যে কোনো রাশি সেম হবে, ওমেগা সেম হবে প্রত্যেকটা। তাহলে ওমেগাটাকে বের করে দিচ্ছি। তাহলে হাফ ওমেগা স্কোয়ার, দেখো ওই ভিতরে থাকছে m1 r1 স্কোয়ার প্লাস m2 r2 স্কোয়ার প্লাস ডট ডট সমান থাকছে হাফ আই ওমেগা স্কোয়ার, যেখানে আইটা হচ্ছে ওই বডিটার মোমেন্ট অফ ইনার্শিয়া উইথ দ্যাট অ্যাক্সিস অফ রোটেশন। এই আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম কয়েকটা পার্টিকুলার ক্ষেত্রে করবো। দেখো এ নাম্বার লেখো, ফর এ পয়েন্ট পার্টিকেল ইন সার্কুলার মোশন। একটা পয়েন্ট পার্টিকেল আছে যে সার্কুলার মোশন করছে, সেক্ষেত্রে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম কী হবে? অর্থাৎ এই হচ্ছে কণাটা, এম ভরের কণা, সূর্যকে বলো কোনি, সূর্য একদিন খোঁজ নিচ্ছিল আগের ওইটা হয়েছে কিনা, ওকে জানানো না, না আগেরটা তো হয়নি, ওই ইন্টারভিউ হয়নি, বলো হিন্দিতে পড়ানো যায়, ও ডেমোটা ভালো হয়নি। আচ্ছা, এটা এম আর স্কোয়ার, তা এম ভরের কারণে আর বেসাতে বৃত্ততে ঘুরছে। আচ্ছা, এর ভি বেগে, অর্থাৎ বেগের মানটা পাল্টাচ্ছে না, তার মানে ইউনিফর্ম সার্কুলার মোশন করছে, ইউনিফর্ম সার্কুলার মোশন ইউসিএম, কারণ ভি পাল্টাচ্ছে না তো। তাহলে এই অ্যাঙ্গুলার মোমেন্টাম সবসময় কোনো না কোনো অক্ষ সাপেক্ষে হবে। টর্ক, জড়তা ভ্রামক, অ্যাঙ্গুলার মোমেন্টাম সব অক্ষ সাপেক্ষে, অক্ষ ছাড়া অক্ষ চেঞ্জ হলেই চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা বললাম ও পয়েন্ট, অথবা আমি বললাম এ বি অক্ষটা ও বিন্দুগামী। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামকে আমরা লিখি হচ্ছে এল দিয়ে প্রকাশ করি, বড় হাতের এল, সেটা এল ও মানে ওর সাপেক্ষে ওর অ্যাঙ্গুলার মোমেন্টাম সমান সমান এল এ বিও বলতে পারি, সেটা হবে এম ভি হচ্ছে ওর রৈখিক ভরবেগ, তার সাথে আর গুণ এম ভি আর। এবারে দেখো এর আর একটা ফর্মুলা আছে, কিন্তু ক্ষেত্রগুলোকে তোমার বুঝতে হবে। এম ভি আরকে আমরা আচ্ছা এইভাবে লেখো, এম ভি আর না লিখে সিম্পলি লেখো পি আর, পিকে লেখো এম ভি আর সমান সমান, এবার দেখো এই ভিটাকে আমি কি লিখছি, ভিটাকে লিখছি ওমেগা ইন্টু আর, তাহলে লেখা যায় ওমেগা ইন্টু এম আর স্কোয়ার। আর বলো দেখি এম আর স্কোয়ার কি? পয়েন্ট পার্টিকেল, তার আই হবে, তাহলে এটা হচ্ছে আই ওমেগা। তাহলে পয়েন্ট পার্টিকেলের ক্ষেত্রে এম ভি আরও প্রযোজ্য, আই ওমেগাও প্রযোজ্য, এগুলো খেয়াল রাখতে হবে। তাহলে এল ও
সমান সমান এম ভি আর হবে সমান সমান আই ওমেগা হবে, কিন্তু কোন ক্ষেত্রে? ফর এ পয়েন্ট পার্টিকেল। এমভিআর এক্সটেন্ডেড বডির ক্ষেত্রে বলছেন না। এম ভি আর এক্সটেন্ড হবে না। এবার বি নাম্বার খেয়াল করো, আমরা যদি ভেক্টর ফর্মে চাই এটাকে, ভেক্টর ফর্ম, ভেক্টর ফর্ম হচ্ছে এই এল ভেক্টর সমান সমান আর ভেক্টর ক্রস পি। এবার আর কোনটা পি কোনটা আমাকে দেখাতে হবে ছবিতে, যেমনভাবে ঠিক টর্ক করেছিলাম এক্স্যাক্টলি সেভাবে। দেখো এইটারই ছবি আঁকবে, এইটা ধরো অরিজিন, কোনো একটা পার্টিকেল আমার কাছে আছে, সে এই বরাবর বেগ নিয়ে চলছে, এই ভি ভেক্টর বেগ নিয়ে চলছে। তাহলে আমাকে বললো অরিজিন সাপেক্ষে ওর মোমেন্ট অফ ইনার্শিয়া, ওর অ্যাঙ্গুলার মোমেন্টাম কী হবে। তাহলে কি করবে তুমি? জাস্ট ওই সেই অরিজিনের সঙ্গে এটাকে কানেক্ট করে দেবে। তাহলে এইটা হচ্ছে আর ভেক্টর করলাম। তাহলে সিম্পলি তোমার এল ও হবে যেটা, সেটা ভেক্টরিক্যালি যদি লিখি সেটা হবে আর ভেক্টর ক্রস এম ভি ভেক্টর। চলো, তাহলে এটাকে যদি ভাঙাতাম তাহলে এরকম হতো না, এল ও তার মডিউলাস আর এম ভি সাইন থিটা, যেখানে থিটাটা কোনটা? এই দুটোরই হেড একই আছে, তাহলে এইটা থিটা। দেখো এর মধ্যে এম ভি ইন্টু এই আর সাইন থিটা, এটাকে আমি দেখো কী লিখতে পারি। এবার আমি যেটা করলাম, এই ভিটাকে পেছন দিকে বাড়ালাম, বাড়িয়ে এখান থেকে লম্ব আঁকছি এর উপরে। যদি লম্ব আঁকি তাহলে এই ডিস্টেন্সটুকু তো আর, বলো, তাহলে আর সাইন থিটা এইটা পড়ছে না, তাহলে দিস ইজ আর সাইন থিটা না। তাহলে এইটা দেখো দাঁড়াচ্ছে এম ভি ইন্টু ডি। তাহলে হোয়াট ইজ ডি? ডিটা হচ্ছে, ভালো করে খেয়াল করো, যে বিন্দু সাপেক্ষে আমাকে অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে হবে সেই বিন্দু থেকে রৈখিক বেগ যে ভেক্টর, তার বর্ধিতাংশ বা তার উপরে রৈখিক বেগের যে ডিরেকশন, তার উপরে লম্ব আঁকলে সেই লম্বের দৈর্ঘ্য। আমরা এখানে টর্ক বের করেছিলাম, এটা ছিল বল, যে বিন্দু সাপেক্ষে টর্ক বের করতে হবে সেই বিন্দু থেকে ওই বলের লাইন অফ অ্যাকশনের উপরে লম্ব দূরত্ব। আর এটা কি? এটা রৈখিক ভরবেগ, এবং রৈখিক ভরবেগের যে লাইন অফ অ্যাকশন বা লাইন, তার উপরে যে বিন্দু সাপেক্ষে অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে হবে তার থেকে লম্ব দূরত্ব। তাই এটাকে এবার লিখে রাখতে হবে। আমার কাছে একটা প্রাস আছে, যে প্রাস, এই যে প্রাসের গতি, তাকে ইউ বেগে ছোড়া হয়েছে আলফা কোণ করে, অর্থাৎ এইটা ইউ ভেক্টর, এটা আলফা কোণ। বলছে যখন প্রাসটা সর্বোচ্চ বিন্দুতে আছে আর ওর ভরটা বলেছে প্রাসটা, তখন প্রক্ষেপ বিন্দু সাপেক্ষে অর্থাৎ পয়েন্ট অফ প্রজেকশন সাপেক্ষে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কী হবে? সি নাম্বার হচ্ছে লেখো ফর ট্রান্সলেটরি মোশন। ট্রান্সলেটরি মোশন অর্থাৎ আমাদের মনে হতে পারে যে একটা কণা রৈখিক গতিতে চলছে সোজা, তার কি আবার কোনো অ্যাঙ্গুলার মোমেন্টাম হয়? আনসার হ্যাঁ হয়। অর্থাৎ এই কণাটা যদি ভি বেগে চলে, এক্ষুনি করেছি অলরেডি, তার ভর যদি এম হয়, আমাকে বললো অরিজিন আছে এটা, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে বলছে ও বিন্দু সাপেক্ষে জড়তা, অঙ্গ বিন্দু সাপেক্ষে অ্যাঙ্গুলার মোমেন্টাম কী হবে? তাহলে এল ও ক্যালকুলেট করতে হবে কায়দায় আগের মতোই, জাস্ট এটার যে লাইন অফ অ্যাকশন তাকে বাড়িয়ে দাও, লাইন অফ অ্যাকশন বাড়িয়ে দিয়ে তুমি ও বিন্দু সাপেক্ষে বের করে ফেলো। এবার এরকমভাবে বলছি একটা কণা তোমার ওয়াই ইকুয়াল টু 4 এই সরলরেখা বরাবর চলছে। কোয়েশ্চেনটা খেয়াল করো ভালো করে, ওয়াই ইকুয়াল টু 4, ওয়াই ইকুয়াল টু 4 এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এইটুকুনি নিশ্চয়ই 4, তোমাকে ওটা বুঝে নিতে হবে, ঠিক আছে? এরকমভাবে বলে দেবে ঘুরিয়ে, ওয়াই ইকুয়াল টু 4 রেখা বরাবর চলছে 4 মিটার পার সেকেন্ড বেগে, তার মাস হচ্ছে 10 কেজি। বলছে অরিজিন সাপেক্ষে অ্যাঙ্গুলার মোমেন্টাম কী হবে? তাহলে সিম্পলি অরিজিন সাপেক্ষে আমার হবে এল ও সমান সমান এম ভি ইন্টু এই নর্মাল ডিস্টেন্স, তাহলে নর্মাল ডিস্টেন্সকে আমি ওয়াই ধরলাম, তাহলে এম ভি ইন্টু ওয়াই হবে। মানে আমি যে জন্য নিলাম জিনিসটা, সেটা তোমার মনে হতে পারে অ্যাঙ্গুলার মোমেন্টাম, তাহলে যে কণা ঘুরছে তারই হয় অ্যাঙ্গুলার মোমেন্টাম, তাছাড়া হয় না, কিন্তু সেরকম বিষয় কিন্তু নয়। তাহলে এইটা এর একক কী হবে? কেজি মিটার পার সেকেন্ড ইন্টু মিটার, তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, তাহলে এটা হবে 16,160 কেজি। এরকম কোশ্চেন। আচ্ছা এর ডিরেকশন কী হবে বলতে পারো? এ তো ডিরেকশন আছে,
মনে রাখবে যে বিন্দু সাপেক্ষে আমাকে অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে বলেছে সেই বিন্দুতে একটা এরকম এই জিনিসকে বসাও, এটাকে স্পিন্ডেল বলে। মানে ওই হাতাকে আমরা ঝুলিয়ে দিই না এরকমভাবে, হাতার যে পেছন দিকটা ঝুলিয়ে দিলাম, এই যে এখানে বসিয়ে দিলাম, বসিয়ে ভি যেদিকে সেদিকের মুখটাকে ঘোরাও। ভি কোন দিকে? এখানে ওই দিকে। তাহলে ভি যদি এই দিকে হতো এইদিকে ঘোরাতাম, ভি ওইদিকে ঘোরাও। তাহলে ঘোরালে কোন দিকে হচ্ছে? ক্লক ওয়াইজ, অ্যান্টি ক্লক ওয়াইজ? ক্লক ওয়াইজ। তাহলে এখানে ভিতর দিকে, এখানে ভেতরের দিকে হবে, মানে অক্ষ বরাবর কিন্তু ভেতরের দিকে। এটা ওই যদি ক্লক ওয়াইজ ঘুরানো হয় ভেতরে, অ্যান্টি ক্লক ওয়াইজ হলে উপরে, এই মাথায় রাখলেই হবে। এগুলো কিন্তু কাজে লাগে। দেখো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট একবার প্রশ্ন এসেছিল, এরকম 4টে পার্টিকেল দিয়ে দিয়েছে, এরকম ট্রান্সলেটরি মোশন করছে, টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম চেঞ্জ। এবার সেক্ষেত্রে তোমাকে কিন্তু ওই ডিরেকশন না জানলে কিন্তু ভুল করবা তুমি, কারণ দেখা যাচ্ছে দুটোর জন্য ডিরেকশন অক্ষ বরাবর ভেতরে, আবার দুটোর জন্য অক্ষ বরাবর ওপরে, তখন যারা ওপরে যারা ভেতরে সেগুলো বিয়োগ করতে হবে। এরকম আছে, দেখবো আমি পাঠাবো, ওখানে কোশ্চেন আছে, আমি আর এখন নিচ্ছি না, সময় নেই। এটা হয়ে গেল, এলো, এটা হয়ে গেল। আচ্ছা, এটা হয়ে গেল ডি নাম্বার। যদি এক্সটেন্ডেড বডি থাকে, লেখো ফর এক্সটেন্ডেড বডি। এক্সটেন্ডেড বডির ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টামের একটাই ফর্মুলা, আই ওমেগা। অর্থাৎ এই যে এই বডিটা ওমেগা কৌণিক বেগে ঘুরছে, আর এই অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক যদি আই হয় তাহলে এর এল হবে সবসময় আই ওমেগা। এটাকে তুমি চেঞ্জ করতে পারবে না। এখানে কিন্তু আই ওমেগার কোনো ব্যাপার নেই, আবার দেখছো এখানে আই ওমেগা চলে এসছে, আর এর ক্ষেত্রে এমভিআর হবে না, এক্ষেত্রে এমভিআর হবে না। কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, দেখো কোনো বডিকে তাকে যদি বাইরে থেকে আমরা টর্ক না দিই, তাহলে টাউ এক্সটার্নাল যদি 0 হয়, দেন এল ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই হচ্ছে তোমার কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। যেমন রৈখিক ভরবেগে ছিল, ফোর্স না দিলে পি কনস্ট্যান্ট, তাহলে এখানে আই ওমেগা ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা রাখবো। তাহলে আমি লিখতে পারি I1 ওমেগা 1 সমান I2 ওমেগা 2। এই হচ্ছে গাণিতিক রূপ। খুব ইম্পর্টেন্ট অঙ্ক আমি দেখাচ্ছি। দেখো এর কয়েকটা উদাহরণ আছে, যেমন একজন ব্যক্তি ডাম্বেল নিয়ে এরকম একটা রোটেটিং টেবিলের ওপরে রয়েছে, সে যদি ডাম্বেলগুলোকে দূরে সরিয়ে দেয় একে অপর থেকে, মানে এই যে ব্যক্তি আছে ডাম্বেল নিয়ে, আঁকা ঝামেলা, এটা রোটেটিং টেবিল ধরো, তাহলে সে যদি তার হাত দিয়ে ডাম্বেল দুটোকে দূরে ধরে, তাহলে দূরে ধরলে মোমেন্ট অফ ইনার্শিয়া বেড়ে যাচ্ছে না, এই এর যে ন্যাচারাল অ্যাক্সিস তার সাপেক্ষে, তাই তো? তাহলে যদি বেড়ে যায় তাহলে আই বেড়ে যাচ্ছে, ওমেগা তাহলে কমে যাবে। তাহলে এটা হচ্ছে I1 ওমেগা 1 এই ক্ষেত্রে। আবার ওই ব্যক্তি যদি কাছে নিয়ে আসে ডাম্বেলগুলোকে, কাছে যদি নিয়ে আসে তাহলে ওমেগা সেক্ষেত্রে বেড়ে যাবে, কারণ আই কমে যাবে। তাহলে এখানে I1, এটা I2 ওমেগা 2 করি, তাহলে I2 কমা ওমেগা 2, তাহলে I1 গ্রেটার দ্যান I2, তাহলে ওমেগা 1 লেস দ্যান ওমেগা 2। এই সব দিয়ে কিন্তু ব্যাখ্যা টাক্কা দিতে পারে, স্টেটমেন্ট টাইপ কোশ্চেন কিন্তু আসতে পারে। এটা হচ্ছে 2017 কোশ্চেন। 2 discs of same moment of inertia rotating about their regular axis passing through center and perpendicular to the plane of disk with angular velocities omega 1 omega 2। দুটো ডিস্ক আছে, একই মোমেন্ট অফ ইনার্শিয়া তাদের, তার মানে I1 ইকুয়াল টু I2, তারা ওমেগা 1 আর ওমেগা 2 তে ঘুরছে। ওমেগা 1 ওমেগা 2 আলাদা, ডিফারেন্ট, ওমেগা 1 ওমেগা 2 আলাদা। দে আর ব্রট ইন টু কন্ট্যাক্ট ফেস টু ফেস কোইনসাইডিং দ্য অ্যাক্সিস অফ রোটেশন। প্রথমে তারা ঘুরছিল এভাবে, এটা ঘুরছিল ওমেগা 1, এটা ঘুরছিল ওমেগা 2-তে, কিন্তু দুজনেই মোমেন্ট অফ ইনার্শিয়া সেম। এবার তাদেরকে ফেস টু ফেস আনা হয়েছে, তার মানে এই একটা রড, তার নিচে আর একটা রড, এই যে ফেস টু ফেস আনা হলো। তারা যে আইডেন্টিক্যাল সেরকম বলেনি কিছু, তাহলে একটা বড় ছোট হতে পারে, বুঝতে পেরেছো? কিন্তু তাদের অ্যাক্সিস অফ রোটেশন সেম আছে। এবার বলছে এই করার ফলে দ্য এক্সপ্রেশন ফর দ্য লস অফ এনার্জি ডিউরিং দিস প্রসেস, লস অফ এনার্জি, নিশ্চয়ই এদের শুধু রোটেশনাল কাইনেটিক এনার্জি আছে, তোমরা ছিল না তখন বলেছি। রোটেশনাল কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কয়ারের জায়গায় হাফ আই ওমেগা স্কয়ার করে দাও,
তাহলে এর রোটেশন কারেন্ট গেছে হাফ আই ওমেগা 1 স্কোয়ার, এটা হাফ আই ওমেগা 2 স্কোয়ার। প্রথমে ছিল এটা, তাহলে এখন লস করতে গেলে এই টোটালটার এখন হাফ আই যা হবে আর নতুন ওমেগা তার স্কোয়ার বিয়োগ করতে হবে, এই করলে পেয়ে যাব। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে আমি ওমেগাটা কি করে পাবো, এই নতুন ওমেগা? আনসার হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টামের কনজারভেশনে। প্রথমে দেখো অ্যাঙ্গুলার মোমেন্টাম কত ছিল, I1 ওমেগা 1, এটা ছিল I2 ওমেগা 2, ঠিক আছে? এবং দুজনই সেম দিকে, যদি ঘূর্ণন আমার অ্যান্টি ক্লকওয়াইজ হয় উপরের দিকে, ঠিক আছে? আর এখানেও আমি ধরে নেবো দুজনই যেহেতু কাছাকাছি নিয়ে এসেছি, দুজনে একই দিকে ঘুরছে, তাহলে তখন I1 প্লাস I2, I/4 into omega 1 minus omega 2 তার হোল স্কয়ার। ঠিক আছে। তাহলে এটা I1 প্লাস I2 ইন্টু নতুন ওমেগা হচ্ছে এটা, দেখো বোঝা গেল। এবার আমাকে তো বলেছে I1 I2 সমান, এই কেটে যাবে না, তাহলে সিম্পলি আমার ওমেগাটা হবে ওমেগা 1 প্লাস ওমেগা 2, ও বাই 2 হবে এটা, এখানে একটা 2 থাকবে। তাহলে ব্যাপার হচ্ছে এবারে আমার করতে হবে যেটা বললাম যে লস অফ এনার্জি, যেটা সেটা হবে হাফ আই ওমেগা 1 স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা 2 স্কোয়ার, তার থেকে বিয়োগ করবো হাফ আই আর আই যোগ হয়ে গেছে 2i ইন্টু ওমেগা স্কোয়ার, মান বসিয়ে দিয়ে আনসার বেরিয়ে যাবে। অ্যাঙ্গুলার মোমেন্টামের কনজারভেশন সরাসরি।